ওয়েলকাম টু ফিজিক্স কটেজ। আমাদের এনসিইআরটি লাইন বাই লাইন এক্সপ্লানেশনের যে সিরিজটা আমরা স্টার্ট করেছি, আজকে সেই সিরিজে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে আমাদের রেসপিরেশন ইন প্ল্যান্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার আমাদের নিটের বেসিসে। তো প্রথমে আমি যেটা বলে দেবো সেটা হচ্ছে রেসপিরেশন। কেন রেসপিরেশন প্রয়োজন, কেন প্রয়োজন নয়। রেসপিরেশনের মেইন যে নেসেসারি, রেসপিরেশন কী করে? রেসপিরেশন হচ্ছে, আমি যদি ধরে নিই যে এটা আমাদের বডি, এই বডিতে আমরা বাইরের থেকে ফুড ইনটেক্ট করছি, ঠিক আছে? এই ফুডটা আমাদের বডিতে ঢুকলো, এবার এই ফুডের যেটা ঘটবে সেটা হচ্ছে ফুডের অক্সিডেশন ঘটবে। কি ঘটবে? অক্সিডেশন ঘটে। সেই অক্সিডেশন ঘটার পরে এই ফুড থেকে তৈরি হবে এনার্জি। এবার এই যে এনার্জিটা তৈরি হলো, এই এনার্জিটা আমরা অনেক রকম ভাবে স্টোর করতে পারি। তার মধ্যে কিভাবে স্টোর করা যায়? মেইন যে স্টোরেজ হিসাবে ইউজ হয় যেটা, সেটা হচ্ছে এটিপি। এটা সবাই পরিচিত অলমোস্ট। আর আমরা কি করতে পারি? আমরা এই এনার্জিটাকে ডাইরেক্ট ইউটিলাইজ করতে পারি। ডাইরেক্ট ইউটিলাইজ, ঠিক আছে। এবার আমি সবার জন্য আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলছি, যেটা আমি জানি অনেকেই এই মিস্টেকটা করে থাকে। সেটা হচ্ছে যে আমাদের রেসপিরেশন কি শুধুই প্ল্যান্টে হয় বা শুধুই অ্যানিমেলে হয়? তো আমি খুব ভালোভাবে বলে দিচ্ছি, রেসপিরেশন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস দুজনের ক্ষেত্রেই কিন্তু ঘটে থাকে। কারণ এনার্জি আমাদের দুজনের জন্যই ইম্পর্টেন্ট। এনার্জি কিন্তু প্রাণীর জন্য ইম্পর্টেন্ট, এনার্জি উদ্ভিদের জন্য ইম্পর্টেন্ট। প্রাণীদের ক্ষেত্রে আমরা যে কথা বলছি, এই যে আমি কথা বলে বলে ভিডিওটা করছি, এটার জন্য আমার এনার্জির প্রয়োজন। আমার প্রত্যেকটা কাজের জন্য এনার্জির প্রয়োজন। আমি এক জায়গা থেকে একটা জিনিসকে টেনে, ভারী জিনিসকে আরেক জায়গায় নিয়ে যাবো, আমার এনার্জি প্রয়োজন। আমি কোনো খাবার খাবো, সেই কাজটুকু করার জন্য আমার এনার্জির প্রয়োজন। আমরা যদি আমাদের বডিতে যদি এনার্জি না কাজ করে, বা আমি কথার কথা বলছি যে আমি 3-4 দিন ধরে খাবার খাচ্ছি না, আমি দুর্বল হয়ে যাব। আমরা তখন কি বলি? কোনো কিছু করার জন্য এনার্জি পাচ্ছি না, আমাদের নড়ার মতন ক্ষমতা থাকবে না। তো অ্যানিম্যাল এবং প্লান্ট দুজনের জন্যই এনার্জি প্রয়োজন। রেসপিরেশন দুজনের জন্যই হয়ে থাকে। রেসপিরেশন অ্যানিম্যাল এবং প্লান্ট সবার জন্য হয়ে থাকে। আমি এখানে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। অনেকেই ভাবে যে ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস কিন্তু শুধুমাত্র প্লান্টের ক্ষেত্রেই ঘটে। ফটোসিনথেসিস ইজ অনলি হ্যাপেন ইন প্লান্ট। এটা একটা অনেক বড় পয়েন্ট, অনেকেই এটার জন্য ভুল করে থাকে। ফটোসিনথেসিস প্লান্টে ঘটছে, কিন্তু তার মানে এই নয় যে রেসপিরেশনও প্লান্টে ঘটবে। রেসপিরেশন কিন্তু অ্যানিম্যাল প্লান্ট দুজনের ক্ষেত্রেই ঘটে থাকে। এটা গেল বেসিক একটা পয়েন্ট। এবার আমরা চ্যাপ্টারটা লাইন বাই লাইন এক্সপ্লানেশনটা করার চেষ্টা করছি। সো স্টার্ট করলাম। অল অফ আস ব্রিথ টু লিভ, বাট হোয়াই ইজ ব্রিদিং সো এসেন্সিয়াল টু লাইফ? হোয়াট হ্যাপেন্স ওয়েন উই ব্রিথ? Also, do all living organisms, including plant and microbes, breathe? If so, then how? আমরা প্রত্যেকেই নিঃশ্বাস নিই, কিন্তু সবাইকে আমরা নিঃশ্বাস নিই? যেমন প্রাণীরা নিঃশ্বাস নিচ্ছে, আমরা সেটা আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমরা নিঃশ্বাস নিচ্ছি। কুকুর, বিড়াল, গরু, যে কোনো ধরনের প্রাণীরা তারা নিঃশ্বাস নিচ্ছে, ঠিক আছে, লিভিং অর্গানিজমস। কিন্তু ছোটো ছোটো যে মাইক্রো অর্গানিজমগুলো আছে, প্লান্টরা আছে, এরা সবাইকে নিঃশ্বাস নিচ্ছে? আর যদি নিঃশ্বাস নিয়েও থাকে, তারা কিভাবে নিঃশ্বাস নিচ্ছে? সেটা আমাদের কাছে প্রশ্ন হতে পারে, বা আমরা প্রসিডিওর নাও জানতে পারি। সেই সমস্ত এক্সপ্লানেশনই এই পুরো চ্যাপ্টারের মধ্যে রয়েছে। All living organisms need energy for carrying out daily life activities, be it absorption, transport, movement, reproduction, or even breathing. প্রত্যেকটা জীবন্ত জিনিস যেগুলো রয়েছে, তাদের প্রত্যেকের কাজের জন্য এনার্জি প্রয়োজন, যেটা আমি আগেই বললাম। এনার্জি আমাদের বিভিন্ন ধরনের কাজে দরকার। এই যে আমি বই পড়ছি, আমার এনার্জি দরকার। আমি কথা বলছি, আমার এনার্জি দরকার। ঠিক তেমনই উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে এনার্জি প্রয়োজন। কী কী কারণে এনার্জি প্রয়োজন? রুট যে সয়েল থেকে ওয়াটার অ্যাবজর্ব করবে, সেই অ্যাবজর্বের জন্য অবশ্যই এনার্জি প্রয়োজন। কোনো কিছুই এমনি এমনি উদ্ভিদ করতে পারবে না, উদ্ভিদের প্রত্যেকটা জিনিস করার জন্য এনার্জি দরকার।
উদ্ভিদের পাতায় যে খাবারটা তৈরি হবে, যেটাকে আমরা বলি সালোক সংশ্লেষের সাহায্যে যে খাবারটা তৈরি হবে, যে বাইরের থেকে লাইট অ্যাবজর্ব করবে, কার্বন ডাইঅক্সাইড নেবে, মাটির তলা থেকে যে জলটা শোষণ করলো সেই জল থেকে যে খাবার তৈরি হবে সালোক সংশ্লেষ করে, সেই খাবারটা পুরো উদ্ভিদের দেহে ছড়ানোর জন্য এনার্জি প্রয়োজন। মুভমেন্টের জন্য এনার্জি প্রয়োজন। কীরকম মুভমেন্ট? গাছের পাতা হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে, ভীষণভাবে এনার্জি প্রয়োজন। এনার্জি ছাড়া কখনোই কোনো গাছের পাতা নড়বে না। গাছে তুমি 2-3 দিন একটা গাছকে খাবার দিচ্ছ না, কিছু দিচ্ছ না, ফেলে রাখছো, গাছটা নিতেই যাবে, সে কিছুই করবে না তখন। রিপ্রোডাকশনের জন্য এনার্জি প্রয়োজন, এমনকি ব্রিদিং শ্বাস প্রশ্বাসের জন্য এনার্জি প্রয়োজন। Where does this energy come from? We know we eat food for energy, but how is this energy taken from food? How is the energy utilized? Do all food give the same amount of energy? Do plant eat? Where do plant get their energy from? And microorganisms, for their energy requirement, do they eat food? তো আমরা অনেকেই জানি যে আমাদের যে কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে, এগুলো কিন্তু আলাদা আলাদা অ্যামাউন্টের ক্যালোরি দেয়, আলাদা আলাদা অ্যামাউন্টের এনার্জি দেয়, এটা সবাই জানি আমরা। তো এই জন্যই তো আমরা বলি যে আমাদের ব্যালেন্সড ডায়েটের দরকার। আমরা যে কোনো এক ধরনের খাবার খেলেই আমাদের হবে না, আমাদের ব্যালেন্সড ডায়েট ভীষণ পরিমাণে দরকার। সো এখানে সেটাই বলা হচ্ছে যে প্রত্যেকটা খাবার কিন্তু সমান অ্যামাউন্টের এনার্জি দেবে না, দিলেও একটা খাবার থেকে কিভাবে আমরা এনার্জি পাবো, সেই এনার্জিটা আমরা কিভাবে ইউটিলাইজ করব, প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে কীভাবে এনার্জি যাচ্ছে, কিভাবে আমরা এনার্জি পাচ্ছি, তারা কিভাবে ব্রিদিং করছে, এই সমস্ত কিছু ডিটেল ইনফরমেশন আমরা এই চ্যাপ্টারটাতে পেয়ে থাকবো। ঠিক আছে, এবার আমরা চ্যাপ্টারটা সম্বন্ধে একটু ডিটেলে ঢুকছি। ইউ মে ওন্ডার অ্যাট দ্য সেভারাল কোয়েশ্চেন রেজড অ্যাবাউট দে মে সিম টু বি ভেরি ডিসকানেক্টেড, বাট ইন রিয়েলি দ্য প্রসেস অফ ব্রিদিং ইজ ভেরি মাচ কানেক্টেড টু দ্য প্রসেস অফ রিলিজ এনার্জি ফ্রম ফুড। লেট আস ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হাউ দিস হ্যাপেন্স। আমি যে কথাটা একটু আগেই জাস্ট বললাম, এটা কিন্তু ভীষণ ভীষণ একটা ইম্পর্ট্যান্ট লাইন। দ্য প্রসেস অফ ব্রিদিং ইজ ভেরি মাচ কানেক্টেড টু দ্য প্রসেস অফ রিলিজ এনার্জি ফ্রম ফুড। লেট আস ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হাউ দিস হ্যাপেন্স। তো আমি আগেও বললাম যে ব্রিদিং, দ্য প্রসেস অফ ব্রিদিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের এই ফুড থেকে এনার্জি রিলিজের জন্য। তো all the energy required for life process is obtained by the oxidations of macromolecules that we call food. এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন নিটের বেসিসে। all the energy required for life process is obtained by oxidation of some macromolecules that we call food. মানে কি ফুড কাকে বলা হচ্ছে? ফুড কিন্তু এখানে আমরা ম্যাক্রোমলিকিউলসের পার্টটা যদি নিই, ম্যাক্রোমলিকিউলস কারা? ম্যাক্রোমলিকিউলস হতে পারে কার্বোহাইড্রেট। এই ম্যাক্রোমলিকিউলস এবং মাইক্রোমলিকিউলসের পার্টটা কিন্তু আমরা বায়োমলিকিউলস চ্যাপ্টারে আরও ভালো করে পড়ব। কার্বোহাইড্রেট, প্রোটিনস, দে আর কল্ড ম্যাক্রোমলিকিউলস। তো এগুলোর এই ম্যাক্রোমলিকিউলসে মাইক্রোমলিকিউল কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আলাদা হবে, তারপরে প্রোটিনের ক্ষেত্রে মাইনো অ্যাসিড হবে, এগুলো সমস্ত কিছু আমরা বায়োমলিকিউলস চ্যাপ্টারে ডিটেলস পড়ব। তো এই ম্যাক্রোমলিকিউলসগুলোকে যদি আমরা অক্সিডেশন করার পরে এখান থেকে কিন্তু এনার্জিগুলো রিলিজ হয়, যেটা আমি আগেই বলে দিয়েছি যে এই যে স্টার্টিংয়ে আমি এখানে বলে দিলাম যে এখানে অক্সিডেশন হবে, সেখান থেকে ফুডের পরে আসবে হচ্ছে আমাদের এনার্জি। Only green plants and cyanobacteria prepare their own food by the process of photosynthesis. They trap light energy and convert into chemical energy that is stored in the bonds of carbohydrate like glucose, sucrose, starch. তাহলে আমরা জানি গ্রিন প্ল্যান্ট, সবুজ গাছেরা অবশ্যই তারা ফটোসিনথেসিস করতে পারে। তারা কীভাবে ফটোসিনথেসিস করে থাকে? আমরা সবাই পড়েছি ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদের সবুজ অংশ যেগুলো, গ্রিনারি পার্ট যেগুলো, সেগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টই একমাত্র নেসেসারি প্রোডাক্ট যেটার জন্য ফটোসিনথেসিস সম্ভব। ক্লোরোপ্লাস্ট না থাকলে ফটোসিনথেসিস কোনোভাবেই পসিবল হবে না। তাই যে পার্টগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে তার মধ্যে লিভ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যারা ম্যাক্সিমাম ফুড ক্রিয়েট করে থাকে। তো ফুডের ক্রিয়েশনের জন্য ক্লোরোপ্লাস্ট ভীষণ দরকার। তো যে সব প্ল্যান্টের ক্ষেত্রে আমরা জানি সবুজ পাতা থাকে, তো সবুজ পাতা থাকছে মানে তারা খাদ্য তৈরি করতে পারবে। কিন্তু আরও এক ধরনের নিম্ন শ্রেণীর প্রাণী হয়, যেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। নিম্ন শ্রেণীর প্রাণী কী জন্য? কারণ সায়ানোব্যাকটেরিয়া আমরা যেটা জানি যে প্রাণীদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকবে না, এটাই আমাদের বৈশিষ্ট্য যে কোনো অ্যানিমাল সেলে ক্লোরোপ্লাস্ট অ্যাবসেন্ট, ক্লোরোপ্লাস্ট থাকবে না। কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণী হয় সায়ানোব্যাকটেরিয়ার বডিতে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকছে, আর তাদের বডিতে ক্লোরোপ্লাস্ট থাকে বলে তারাও একটা উদ্ভিদের মতো নিজেদের খাবার নিজেরা তৈরি করে নিতে পারে। তাহলে এখানে কি দাঁড়ালো, আমি এটা নোট করে দিই যে কোন কোন প্রাণী, একটা কি হচ্ছে আমরা অনলি গ্রিন প্ল্যান্ট এবং সায়ানোব্যাকটেরিয়া। তাহলে কি কি থাকছে? সায়ানো ব্যাকটেরিয়া,
সায়ানোব্যাকটেরিয়া এবং গ্রিন প্ল্যান্ট এরা কিন্তু নিজেদের খাবারটা নিজেরা ক্রিয়েট করে নিতে পারে। এরা কি করে? এরা করে হচ্ছে ফটোসিনথেসিস করে। ফটোসিনথেসিস করে মানে কি করে তারা? আমি যদি ধরে নিই যে এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট, আই এম সো সরি, এটা যদি একটা ক্লোরোপ্লাস্ট হয়, এটা একটা সেল, এর ভেতরে ক্লোরোপ্লাস্ট আছে আমি ধরে নিচ্ছি। তো আমি একটু ঠিকভাবে আঁকার চেষ্টা করি, এটা ঠিক হচ্ছে না। এটা যদি কোনো ক্লোরোপ্লাস্টের সেল হয় আমি ধরে নিচ্ছি, তো এখানে বাইরের থেকে আসছে হচ্ছে লাইট, বাইরের থেকে লাইট পড়ছে। এরা কি করবে? এই লাইটটাকে ট্র্যাপ করবে। এই লাইটটাকে ট্র্যাপ করে এই যে লাইট এনার্জি, যেটা লাইট এনার্জি, এই লাইট এনার্জিটাকে এরা কনভার্ট করবে কেমিক্যাল এনার্জিতে। এবং এই কেমিক্যাল এনার্জিটা, এটার প্রসিডিওর সমস্ত কিছু ফটোসিনথেসিস চ্যাপ্টারে খুব সুন্দরভাবে সেখানে এক্সপ্লেন করা হবে। আমি জাস্ট এখানে বলছি এই ক্লোরোপ্লাস্ট কী করবে? লাইট এনার্জিটাকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করবে, এবং এই কেমিক্যাল এনার্জি যেটা, সেটা কিভাবে স্টোর হবে না, সেটা স্টোর হবে গিয়ে আমাদের কখনো গ্লুকোজ, সুক্রোজ, স্টার্চ, এই সমস্ত রূপে সেগুলো স্টোর হবে সেলের মধ্যে। তো বললামই যে এগুলো পরে আমাদের ভালোভাবে থাকবে, কিন্তু আমাদের এই সায়ানোব্যাকটেরিয়া আর ফটোসিনথেসিস করে। এই সায়ানোব্যাকটেরিয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে পারে যে প্লান্ট ছাড়া আর কে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, সেখানে সায়ানোব্যাকটেরিয়া ইম্পর্টেন্ট অ্যান্সার হবে। তো এবার আমরা চলে যাচ্ছি পরের এক্সপ্লেনেশনটা করি। We must remember that in green plants too, not all cells, tissues and organs photosynthesis. Only cells containing chloroplast, they are most often located in the superficial layer, carry out photosynthesis. আমি যে কথাটা এইমাত্র বললাম যে সমস্ত সেল বা সমস্ত উদ্ভিদের পার্ট কিন্তু ফটোসিনথেসিস করে না। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই, এটা যদি আমি ধরে নিচ্ছি একটা পাতা, এটা আমাদের স্টেমের সাথে এই যে এখানে পাতা থাকলো, তো পাতার যে সুপারফিশিয়াল লেয়ার, মানে আপার লেয়ারটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল লেয়ার, ঠিক আছে? মানে কি, এখানে যেটা আমাদের আলোর দিকে থাকছে বাইরের দিকে, সেই সুপারফিশিয়াল লেয়ারের মধ্যে দেখা যাবে আমাদের ক্লোরোপ্লাস্টগুলো সেখানে স্টোর হবে। তো এই সুপারফিশিয়াল লেয়ারে যখন ক্লোরোপ্লাস্টগুলো থাকবে, এই ক্লোরোপ্লাস্টগুলোই কিন্তু আমাদের ফুড প্রোডাকশানে সাহায্য করবে। যে ফুড প্রোডাক্ট করব আমরা, সেক্ষেত্রে বাইরে থেকে লাইট ঢুকবে এবং ফুড প্রোডাকশানে সাহায্য করবে। তো এবার আমরা পরের লাইনের এক্সপ্লানেশনগুলো সুন্দরভাবে পড়ার চেষ্টা করি। Hence, even in greenery plant, all other organs, tissues and cells that are non-green need food for oxidation. যেহেতু গ্রিনারি পার্টগুলো ছাড়া বাকি জায়গাতে খাবার তৈরি হবে না, তো তাদের তো অবশ্যই প্রয়োজন খাবার অক্সিডেশন করে এনার্জি ক্রিয়েটের জন্য। সেটার জন্য কি হয়, পাতায় যে খাবারগুলো তৈরি হয় সেই খাবারগুলো একটা উদ্ভিদের সমস্ত মানে একটা উদ্ভিদের বিভিন্ন পার্টে সেগুলো ছড়িয়ে দেওয়া হয়। Hence, food has to be translocated to all non-green part. Animals are heterotrophic, that is they are obtain food from plant. কেউ ডিরেক্টলি করে, কেউ ইনডাইরেক্টলি করে। যারা ডিরেক্টলি করে তারা হার্বিভোরস, আর যারা ইনডাইরেক্টলি করে তারা কার্নিভোরস। তার মানে কি, আমাদের অ্যানিমালসটা হচ্ছে আমরা হেটেরোট্রফিক মানে আমরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারি না, আমরা কিন্তু প্লান্টের ওপরেই নির্ভরশীল হয়ে থাকি। তো এখানে দু ধরনের এক্সাম্পল দেওয়া হচ্ছে, একটা বলা হচ্ছে হার্বিভোরস, একটা বলা হচ্ছে কার্নিভোরস। এবার আমি হার্বিভোরস কাদেরকে বলবো? হার্বিভোরস হচ্ছে যারা ডাইরেক্ট ঘাস পাতা বা গাছের সাথে, মানে তাদের খাবারের জন্য গাছের উপর নির্ভরশীল। যেমন আমরা গরু বলতে পারি, আমরা ছাগল বলতে পারি, আমরা খরগোশ বলতে পারি। এরা ডাইরেক্ট কিন্তু ঘাসের উপরে নির্ভরশীল, এরা ডাইরেক্ট উদ্ভিদের উপর নির্ভরশীল, এরা উদ্ভিদকে ডাইরেক্ট খাচ্ছে। কিন্তু প্রাণী মানে আমরা, তারপরে এদেরকে যারা খাচ্ছে সেই সমস্ত তাদেরকে কিন্তু মানে আমি বলতে চাইছি যে আমরা যে ফুড চেইন যেটা পড়েছি, সেই ফুড চেইন হিসাবে যদি আমরা বলে থাকি, সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে? সেক্ষেত্রে দাঁড়াচ্ছে হচ্ছে যে একটা খরগোশ, খরগোশ না, আমি ছাগলের কথা বলছি, বেসিক ইনফরমেশন দিচ্ছি। যে আমরা মাটন খেয়ে থাকি, তো মাটনের ক্ষেত্রে কী হচ্ছে, তারা তো বেসিক্যালি ঘাস খাচ্ছে, উদ্ভিদ খাচ্ছে, তো তারা হলো গিয়ে হার্বিভোরস, তারা ডাইরেক্টলি প্ল্যান্টকে ফুড হিসেবে কনজিউম করছে। তো আমরা তাদেরকে যখন কনজিউম করছি, তো আমরা কিন্তু ইনডাইরেক্টলি
প্লান্টকে কনজিউম করছি। সো আমরা হয়ে গেলাম কার্নিভোরস। এবার আসি হচ্ছে স্যাপ্রোফাইট লাইক ফাঙ্গি আর ডিপেন্ডেন্ট অন ডেড অ্যান্ড ডিকেইং ম্যাটার। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে স্যাপ্রোফাইট লাইক ফাঙ্গি এরা কি করে, এরা যে কোনো ডেড ডিকেইং ম্যাটার মানে কোথাও পচা গলা কোনো ডেড বডি পড়ে থাকলো কোনো অ্যানিম্যালের বা কোনো পচা গলা পাতা পড়ে থাকলো, এই সমস্ত ডেড এবং ডিকেইং ম্যাটারের উপর এরা ডিপেন্ড করে, মানে সেখান থেকে এরা ফুডটা কনজিউম করে। তো এরা হচ্ছে ডিপেন্ডেন্ট অন ডেড অ্যান্ড ডিকেইং ম্যাটার। হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু রিকগনাইজ ইজ দ্যাট আলটিমেটলি অল দ্য ফুড দ্যাট ইজ রেসপায়ার্ড ফর দ্য লাইফ প্রসেস কামস ফ্রম ফটোসিনথেসিস। যে কথাটা আমি বললাম যে আলটিমেটলি যা যা ফুডই আমরা লাইফে কনজিউম করছি না কেন প্রত্যেকে সবটাই কিন্তু ফটোসিনথেসিস থেকেই আসছে। This chapter is deal with cellular respiration or the mechanisms of breakdown of food materials within the cell to release energy and trapping this to the synthesis of ATP. সেলুলার রেসপিরেশন, সেলুলার রেসপিরেশনটা কি? সেলুলার রেসপিরেশন হচ্ছে মানে একটা সেলের মধ্যে রেসপিরেশনটা কিভাবে হচ্ছে, অর্থাৎ একটা সেলের মধ্যে কিভাবে খাবার যাচ্ছে আর একটা সেলের মধ্যে কিভাবে সেই খাবার থেকে এনার্জি অক্সিডেশন হয়ে এনার্জি হচ্ছে, সেই এনার্জিটা আমরা কিভাবে ট্র্যাপ করছি বা ইউটিলাইজ করছি, এই টোটালটা হচ্ছে সেলুলার রেসপিরেশন। তো আমি এখানে ছোট্ট করে সেলুলার রেসপিরেশন সম্বন্ধে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। এখানে রেসপিরেশন ইন প্ল্যান্ট, এখানে যেটা রয়েছে এটা হচ্ছে একটা অটোট্রফিক সেল আর এইটা হচ্ছে একটা হেটারোট্রফিক সেল। অটোট্রফিক সেল মানে আমরা এখানে কি বলবো, অটোট্রফিক সেল মানে হচ্ছে প্লান্টস, আর হেটারোট্রফিক সেল মানে আমি ধরে নিয়েছি হিউম্যান, এখানে হিউম্যানের কথা আমি বললাম, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, এখানে অটোট্রফিক সেল যেহেতু হলো, অটোট্রফিক সেলে আমরা এখানে কি করেছি, বাইরের থেকে CO2 ভেতরে ঢুকলো, সেই CO2টা একটা সেলের মধ্যে ঢুকলো, সেলের মধ্যে গিয়ে এখানে হলো হচ্ছে আমাদের ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস হলো, সো সরি, সিনথেসিস, ফটোসিনথেসিস হচ্ছে এখানে। ফুড হলো, ফটোসিনথেসিস থেকে কি হলো, CO2 আসলো আর বাইরে থেকে লাইট আসলো এবং যে রুটের মাধ্যমে যে ওয়াটারটা কনজিউম করলো সেই সবটা মিলে হলো ফুড। ফুড কি হলো, আমি ধরে নিয়েছি এখানে গ্লুকোজ তৈরি হয়েছে, এবার গ্লুকোজের যে অক্সিডেশন হবে, অক্সিডেশন হয়ে এনার্জি রিলিজ হবে, এটা হচ্ছে অটোট্রফিক সেল, অর্থাৎ নিজেই বাইরের থেকে কার্বন ডাইঅক্সাইড নিল, সব কিছু করে নিজেই খাবার তৈরি করে নিজের বডিতে এনার্জি ক্রিয়েট করলো। এবার আসছে হেটারোট্রফিক সেল, হেটারোট্রফিক সেল মানে হিউম্যান। এবার আমরা যেহেতু খাবার তৈরি করতে পারছি না, তো এই যে ফুডটা এখানে ক্রিয়েট হলো সেই ফুডটাই আমরা কোনো না কোনোভাবে এখানে কনজিউম করলাম, গ্লুকোজ হিসাবে আমরা সেটা কনজিউম করলাম। তারপরে কি হলো, সেই গ্লুকোজ আমাদের বডিতে ঢুকে অক্সিডেশন করে এনার্জি ক্রিয়েট করলো। এটা হচ্ছে দুটো সেলের মধ্যে পার্থক্য, একটা অটোট্রফিক সেল কিভাবে এনার্জি নেবে আর একটা হেটারোট্রফিক সেল কিভাবে এনার্জি নেবে, এইটাই আমার এখানে বোঝানোর। আচ্ছা, তাহলে আমি সেলুলার রেসপিরেশনটা এখানে বোঝালাম। এবার একটা বড় টার্ম, সেটা হচ্ছে এটিপি। এই এটিপি জিনিসটা কি? এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। হ্যাঁ, এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবার এই এটিপি সম্বন্ধে আমরা আরও ডিটেলস পড়বো। এই এটিপি কি করে, আমরা যখন যে কোনো একটা ফুড কনজিউম করছি, সেই ফুডটার যখন অক্সিডেশন হবে না, সে অক্সিডেশন হওয়ার পরে যে এনার্জি থাকে, কখনো কখনো কি করতে হয়, যে আমাদের বডিতে কি করতে হয়, সব সময় কি আমরা খাবার খাচ্ছি, এনার্জি পাচ্ছি, সেই এনার্জি কাজ করে নিচ্ছি, তারপর আমরা বসে থাকছি, এটা তো নয়। নিশ্চয়ই আমরা কনস্ট্যান্ট খেতে থাকছি না, আমাদের কোথাও গিয়ে সেই এনার্জিগুলো স্টোর হচ্ছে, যেই এনার্জিটা দিয়ে আমরা পরবর্তীতে আরও কাজ করতে পারছি, পরবর্তী যে কোনো ধরনের কাজে আমাদের সাহায্য করছে। যেমন আমি সকালবেলা ধরে নিচ্ছি, আমি সকালবেলা 9টার সময় কিছু খাবার খেলাম, 9টার সময় আমি যে খাবারটা খেলাম তার থেকে কিছু এনার্জি আমি পেলাম, সেটার থেকে আমি 11টা অবধি কাজ করলাম, তারপরে আমি বসে থাকলাম, কারণ আমি আর খাবার খাইনি, আমার কোনো এনার্জি নেই। নিশ্চয়ই এটা কারোর সাথে ঘটে না, এটা তো সেই চাবি দেওয়া পুতুল নয় যে চাবি দিলাম, যতক্ষণ কাজ করলো ততক্ষণ পুতুল খেলা দেখালো, তারপরে বন্ধ হয়ে গেল, এটা তো নয়। সো আমাদের ভেতরে কোথাও না কোথাও গিয়ে এনার্জিটা স্টোর হচ্ছে, এনার্জিটা থাকছে। ঠিক সেরকমই উদ্ভিদের ক্ষেত্রেও সেম হয়, ওরা খাবারটা তৈরি করলো, যে এনার্জি সেখান থেকে পেলো, সেই এনার্জিটা কিছু এনার্জি ইউটিলাইজ করলো ইনস্ট্যান্ট, কিছু এনার্জি স্টোর করে রাখে। তারা যেভাবে স্টোর করে রাখে সেইটাই হচ্ছে গিয়ে এই যে এটিপি, তারা এটিপি হিসাবে স্টোর করে রাখে। Photosynthesis of course take place within the chloroplast in the eukaryote, whereas the breakdown of complex molecules to yield energy take place in the cytoplasm and in the mitochondria. এখানে কি বলছে,
ফটোসিনথেসিস অফকোর্স টেক প্লেস উইদিন দ্য ক্লোরোপ্লাস্ট। আমি তো বলেছি আগে যে ক্লোরোপ্লাস্টে ফটোসিনথেসিস হবে এবং সেটা ইউক্যারিওটের ক্ষেত্রে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে ইউক্যারিওটেই ক্লোরোপ্লাস্ট থাকবে। Whereas the breakdown of complex molecule to yield energy take place in the cytoplasm and mitochondria. তাহলে এখানে কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে যে ফটোসিনথেসিস তো আমাদের ক্লোরোপ্লাস্টে ঘটছে। ফটোসিনথেসিস occurs in chloroplast, but respiration, I mean the breakdown of complex molecule to yield energy, that means respiration takes place in cytoplasm and mitochondria এটাও কিন্তু কোশ্চেন হিসাবে ভীষণ ইম্পর্ট্যান্ট দুটো কোশ্চেন, এটা মাথায় রাখতে হবে যে কোথায় কোথায় কোনটা ঘটছে। তাহলে কি দাঁড়াচ্ছে? অ্যান্ড অলসো অনলি ইন ইউক্যারিওট, এটাও কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে, কারণ এটা তো আমরা জানি যে ইউক্যারিওটের ক্ষেত্রে এই সমস্ত কোষাঙ্গাণুগুলো থাকতে পারে, সেল অর্গানালিসগুলো। The breaking of CC bond of complex compound through oxidation within the cells leading to release the considerable amount of energy is called respiration. এই যেটা অলরেডি আগেই বলে দিয়েছি, অনেকবার বলা হয়েছে এই লাইনটা, যে খাবারের যে আমরা যে খাবারগুলো নিচ্ছি, বডির ভেতরে যে খাবার যাচ্ছে, সেই খাবারের যে ব্রেকডাউন হবে, সেই ব্রেকডাউন থেকে যে এনার্জিটা হবে সেটাই রেসপিরেশন। The compound that are oxidized during this process are known as respiratory substrate. এবার রেসপিরেটরি সাবস্ট্রেট কোনগুলো? রেসপিরেটরি সাবস্ট্রেট সেগুলোই যেগুলো আমাদের বডির ভেতরে গিয়ে এনার্জি মানে ফুড হিসাবে ঢুকে এনার্জি ব্রেকডাউন করছে। তো রেসপিরেটরি সাবস্ট্রেট তো কত কিছুই হয়ে থাকে, যেমন কার্বোহাইড্রেট অবশ্যই রেসপিরেটরি সাবস্ট্রেট, কারণ মানে আমরা তো কার্বোহাইড্রেটকেই অ্যাজ এ ফুড হিসাবে চিন্তা করেছি, ফুড হিসাবে জেনেছি যে উদ্ভিদ ফটোসিনথেসিস করে কী তৈরি করছে না কার্বোহাইড্রেট ক্রিয়েট করছে। তো কার্বোহাইড্রেট একটা রেসপিরেটরি সাবস্ট্রেট, এখানে বলেছো ইউজুয়ালি কার্বোহাইড্রেট আর অক্সিডাইজ টু রিলিজড এনার্জি, বাট প্রোটিনস, ফ্যাট, ইভেন অর্গানিক অ্যাসিড ক্যান বি ইউজড অ্যাজ রেসপিরেটরি সাবস্ট্রেট ইন সাম প্ল্যান্ট আন্ডার সার্টেন কন্ডিশনস। আন্ডার সার্টেন কন্ডিশন, কিন্তু মানে আমি আগেই বললাম যে ম্যাক্রোমলিকুল কোনগুলো, ম্যাক্রোমলিকুল কার্বোহাইড্রেট হতে পারে, প্রোটিন হতে পারে, তো এরাও কিন্তু ইউজ হবে রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্বোহাইড্রেট দ্য মেইন। During oxidation within a cell, all the energy content in respiratory substrate is not released free into the cell or in a single step. এটা তো আগেও বলেছি যে কখনো কখনো স্টোর করে রাখা হয় এনার্জি, সবসময় যে পুরো এনার্জিটা টোটাল একবারে ফ্রি হয়ে যাবে এবং একবারই ইউটিলাইজ হয়ে যাবে, এটা একদমই নয়। এবং সবসময় যে কোনো মানে খাবার থেকে যখন এনার্জি ব্রেকডাউন হবে, এই এনার্জি ব্রেকডাউন কিন্তু কখনোই একটা সিঙ্গেল স্টেপে হবে না, ধীরে 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 অনেকগুলো মাল্টিপল স্টেপে এটা কমপ্লিট হবে। It is released in a series of slow stepwise reaction controlled by enzyme and it is trapped as chemical energy in the form of ATP. এই লাইনটাও আমি আগেও বলেছি যে কোনো এনার্জি ব্রেকডাউনের যে প্রসেসটা হবে এটা কখনোই একবারে হবে না, অনেক এনজাইম এই রিয়াকশানগুলোকে কন্ট্রোল করবে। অনেকগুলো এনজাইম আছে, যেটা আমরা পরে যখন গ্লাইকোলাইসিস প্রসেসটা সম্বন্ধে পড়বো তখন আমরা ডিটেলস বুঝতে পারবো এটা, যে অনেকগুলো প্রসেস ধীরে 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 হয়, স্লো স্টেপ ওয়াইজ প্রসেসে যে কোনো একটা খাবারের ব্রেকডাউন হয়, সেখান থেকে এনার্জি বের হবে এবং সেগুলো অনেক এনজাইমের দ্বারা কন্ট্রোলড হবে, আর যে এনার্জিটা বেরোবে সেটা এটিপির মধ্যে স্টোর হবে। হেন্স it is important to understand that the energy released by oxidation in respiration is not, or rather cannot be directly, but is used to synthesize the ATP, which is broken down whenever and wherever energy needs to be utilized. এটা তো বললামই যে স্টোর হবে এটিপি হিসেবে এবং সেটা যখন পরে দরকার হবে তখন সেই এনার্জিটা ইউটিলাইজ হবে। হেন্স এটিপি অ্যাক্ট অ্যাজ এনার্জি কারেন্সি অফ দ্য সেল, এইটা একটা ইম্পর্ট্যান্ট লাইন। এটিপি অ্যাক্ট অ্যাজ এনার্জি কারেন্সি অফ দ্য সেল, এনার্জি কারেন্সি হিসাবে ব্যবহৃত হয়। এনার্জি কারেন্সি কি? কারেন্সি কোনটা? কারেন্সি মানে এই যে আমাদের ইন্ডিয়াতে টাকা পয়সা, এগুলোকে ইন্ডিয়ান কারেন্সি বলা হচ্ছে। মানে কি, আমরা যে কোনো জিনিসে টাকা পয়সা কাজে লাগাচ্ছি বলে আমরা সেই জিনিসটা পাচ্ছি, টাকা পয়সা কাজে লাগাচ্ছি, টাকা পয়সা যার যত থাকবে তার লাইফে তত কিছু থাকবে, এটা তো খুব রিয়েলিটি একটা। তো সেইভাবেই বলা হচ্ছে এনার্জি কারেন্সি হচ্ছে একটা সেলের এনার্জি কারেন্সি হচ্ছে এটিপি। যখন সেলের দরকার হলো তখন এনার্জি কোথার থেকে পাবে? এটিপির থেকে পাবে।
and this energy trapped in ATP is utilized in various energy requiring process of the organisms, and the carbon skeleton produced during respiration is used as precursor for biosynthesis of other molecule in the cell. তাহলে আমরা এই পার্টটা কমপ্লিট করলাম। এখানে আশা করছি কারোর কোনো প্রবলেম নেই।